ওকে, পার্ট 2 তে আমরা চলে এসেছি। সো ব্যাপার হচ্ছে আগের দিন আমরা যেগুলো ডিসকাস করেছিলাম যে সয়েল কাকে বলে বা সয়েল কিভাবে ফর্মেশন হয় বা ওয়েদারিং অ্যাকশনগুলো কি আছে, যে ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং, এইসব জিনিসগুলো তোমরা বুঝেছো আশা করি। আজকে আমরা যেটা ডিসকাস করব, বিভিন্ন টাইপস অফ সয়েল যেগুলো আছে সেই টাইপস অফ সয়েলের ব্যাপারে আমরা জানবো। আর জিওলজিক্যাল সাইকেল বলে একটা জিনিস আছে, যে জিনিসটাতে কি হয় না, এই যে সয়েলের যে ফরমেশন, সে পুরো প্রসেসটাই একটা লং টাইম, হাজার হাজার বছর ধরে এই জিনিসটা ঘটে আসছে, রাইট? সো সেই জিনিসটা আমরা একটু জিওলজিক্যাল সাইকেলের ব্যাপারে একটু জানবো, তারপরে আমরা রেসিডুয়াল সয়েল বা বিভিন্ন ধরনের যে সয়েল টাইপ আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। নাও রাইট ডাউন নেক্সট টপিক পার্ট 2 তে, জিওলজিক্যাল সাইকেল। সো হোয়াট ইজ দ্য জিওলজিক্যাল সাইকেল? সো জিওলজিক্যাল সাইকেলের ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে আমরা একটু দেখব যে সাপোজ এটা কোনো পাহাড়, এটা কোনো ডিপ্রেশন এরিয়া, এবং তারপরে আরও ডিপ্রেশন এরিয়া, তারপরে আবার এরকম আপহিবেল আছে। নাও এখানে এটা যদি রক হয়, একটু ভালো করে বুঝে নাও। ওয়েদারিং অ্যাকশনের জন্য কি হবে না, ক্লাউড বা টেম্পারেচার, এগুলোকে তো আমরা কি বলছি, ওয়েদারিং অ্যাকশন, তাই কি না? তো এগুলোই হচ্ছে আমার ওয়েদারিং অ্যাকশন। সো ওয়েদারিং অ্যাকশনের জন্য বৃষ্টি হওয়ার ফলে, আর ওয়েদারিংয়ের জন্য, ওয়েদারিং মানে কি না, ধরো সানের যে টেম্পারেচারের জন্য যেগুলো আমরা বলছিলাম, তার ফলে কি হবে, কিছু কিছু পাথর যেগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে এসব জায়গায় জমা হবে, তাই কি না? তো প্রথম 1 নম্বর কাজ হচ্ছে ওয়েদারিং। তো ওয়েদারিং হওয়ার জন্য পাথরগুলো ভেঙে ভেঙে সেগুলো ছোট ছোট আকারে জমা হলো। এরপরে বৃষ্টি হলো, রেনফল হলো। সো রেনফল হওয়ার ফলে কি হবে, সেগুলো জলের সঙ্গে ধুয়ে মুছে এসে কোথায় হবে, যে লো লাইং এরিয়া, যেগুলো যেগুলো তোমার কি বলবো, যেগুলো ডাউন জায়গা, সেই জায়গাতে জল জমলো, তো জলের সঙ্গে এসে কি হবে, সেই জায়গায় জিনিসগুলো এসে এখানে জমা হলো। তো এটা লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার এখানে জমা হতে 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 নদী, নদীর থেকে এখানে এসে, বা নদীর যখন বন্যা হলো তখন বন্যার সময় সেগুলো একটা লো লাইং এরিয়াতে জমা হলো, বা প্রতি বছর বন্যার পরে পরে এইভাবে জমে 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 একটা ডিপোজিশন হলো। সো প্রথমত ওয়েদারিং হলো। 2 নম্বর জিনিসটা কি না, 2 নম্বর জিনিসটা হলো আমার ট্রান্সপোর্টেশন। এটাকে বলছে ট্রান্সপোর্টেশন। সো ট্রান্সপোর্টেশন মানে কি না, জলে, নদীর জলে বা বৃষ্টির জলে সেগুলো ধুয়ে মুছে এসে কোনো লো লাইং এরিয়াতে জমা হচ্ছে লেয়ার বাই লেয়ার। এই জিনিসটাকে আমরা কি বলছি, 3 নম্বর, আর একে বলছি আমরা ডিপোজিশন। দেখো আমি এগুলো কিন্তু মানে থিওরি হিসাবে লিখছি না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা জিনিসটা বুঝে নাও, ঠিক আছে? এটা সব থেকে ভালো প্রসেস। যদি তোমাদেরকে আমি থিওরির টাইপের লেখাতে শুরু করি তাহলে তোমরা বোর হয়ে যাবে এবং মেন জিনিসটাই বুঝতে পারবে না, ওকে? সো ডিপোজিশন হলো। ডিপোজিশনের হওয়ার পরে কি হয়, এটা যখন লং টাইম বা হাজার বছর ধরে এটা ডিপোজিশন হয়ে পড়ে আছে, একটা প্রেশার, টেম্পারেচার, এইসব সব কিছুর জন্যই কি হয়, এগুলো জমতে শুরু করে, ঠিক আছে? এবং সেডিমেন্টারি রক আবার ফর্ম হয়ে যায়। এবং যখন ভূমিকম্প হয় বা কোনো টেকটনিক প্লেট, আমাদের যে পৃথিবীর যে বিভিন্ন টেকটনিক প্লেট আছে, সেগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা লাগে বা ভূমিকম্প হয়, তখন কি হয়, যে এইগুলো আবার এরকমভাবে উঁচু হয়ে যায়। তো একে আমরা কি বলবো না, আপ হিভাল বলবো তাকে আমরা। একে আমরা কি বলবো, 4 নম্বর, না আপ হিভাল। সো বেসিক্যালি আপ হিভাল যেটা, সে আপ হিভালটা অনেকটা পাহাড়ের মতোই দেখতে, কিন্তু আবার, তো আবার সেটা পাহাড়ের মতোই দেখতে হয়ে গেল, বা আবার সেরকম একটা রক ফর্মেশন হলো। সো ডিকম্পোজিশন, এই যে এই জিনিসটা, এটা কিন্তু দুদিনে হয়ে যায় না, যে কালকে এখানে পাথর এসে পড়ে গেল বা এখানে জল ঘোলা এসে পড়ে গেল এবং সেটা দুদিনের মধ্যে আবার রক হয়ে গেল, সেটা হয় না। এটা হতে মিনিমাম তোমার 1.5 থেকে 2,000 বছর সময় লাগে। তো হাজার হাজার বছর এখানে চলে যায়, তবেই এই রকম রক, মানে সেডিমেন্টারি রক বা কিছু তৈরি হয়, এবং সেগুলো আবার যখন ভূমিকম্প বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস যেমন হয়, যেখানে টেকটনিক প্লেটের ধাক্কা লাগার ফলে যে প্রেশারগুলো ক্রিয়েট হয়, তার ফলে কি হয়, এই এরকম করে আবার আপহিভাল হয়। তো বেসিক্যালি আমরা এই যে জিওলজিক্যাল সাইকেল যেটা বলছি, যে ভূপৃষ্ঠের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হাজার হাজার বছর সময় লাগে, রাইট? আমরা আজকে যে মাটির উপরে হেঁটে বেড়াচ্ছি, একটা সময় কিন্তু এরকম মাটি ছিল না। তখন পুরোটা একটা ম্যাগমা, যেটা ভূগর্ভ থেকে বেরিয়ে আসা জ্বলন্ত অবস্থায় ছিল, ফুটন্ত অবস্থায় ছিল, সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে পাথর হয়ে, সেই পাথরটা রক হয়ে, সেইগুলো থেকে আবার এরকম ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, এগুলো হওয়ার পরে কিন্তু আমাদের এরকম সয়েল তৈরি হয়েছে। নাও এই জিনিসটাই কিন্তু এক্সামে
আসে, ঠিক আছে? এটা 5 মার্কের কোশ্চেনেও আসতে পারে তোমাদের ম্যাকআউটে, এবং জিওলজিক্যাল সাইকেলের ব্যাপারে ডিফারেন্ট টার্মগুলোর ব্যাপারে বা কম্পোনেন্টগুলো লিখতে বলে। যেমন ধরো এখানে ওয়েদারিং অফ রকের ব্যাপারে লিখবে, ট্রান্সপোর্টেশন কিসের জন্য হয়, না রেন ওয়াটারের জন্য, সেই রেন ওয়াটারের রান অফ থেকে তোমার নদীতে যে জলটা যায় সেই, এবং নদীর জলে সে এই পাথরগুলো ভাসিয়ে নিয়ে যায়। এবং ডিকম্পোজিশন বলতে কি বোঝায়, না সেই ডিকম্পোজিশন মানে কি, যে যেগুলো ও ভাসিয়ে আনলো সেই জিনিসগুলো লো লাইং এরিয়াতে সেগুলো লেয়ার বাই লেয়ার প্রতি বছর একটু একটু করে জমা হয়, এবং সেগুলো অনেক প্রেসারে থাকার পরে কি হয় না রকে পরিণত হয়, এবং সেগুলো একটা সময় ভূমিকম্প বা টেকটনিক প্লেটের যে ধাক্কা একে অপরের সঙ্গে, তার ফলে আপহেভেল ক্রিয়েট হয়। তো এটা একটা মানে চক্র, ঠিক আছে, জিওলজিক্যাল সাইকেল বলা যায়। তো এটাকে তোমরা এরকমভাবে লিখতে পারো যে প্রথমে কি হলো, প্রথমে হলো তোমার রক আছে, যেটাকে প্রথমে হলো ওয়েদারিং। এটা কিন্তু এক্সামে এসেছিলো একবার, ওয়েদারিং ওয়াটারটা কিন্তু মনে রাখবে। ওয়েদারিংয়ের পরে হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন, ঠিক আছে? ট্রান্সপোর্টেশনের পরে কি হলো, না ডিপোজিশন। তারপরে ডিপোজিশনের পরে কি হলো, আপহিভেল হলো। আপহিভেল হওয়ার পরে আবার সেই পাহাড় ফর্ম হলো, পাহাড় ফর্ম হয়ে আবার ওয়েদারিং। তো এই প্রসেসটাকে আমরা বলি জিওলজিক্যাল সাইকেল। রাইট, আশা করি তোমরা লিখে নিয়েছো। নাও নেক্সট টপিক আমরা ডিসকাস করবো, যেটাকে আমরা বলছি রেসিডুয়াল সয়েল। সো হোয়াট ইজ দ্য রেসিডুয়াল সয়েল? এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ডেফিনেশন লিখে নাও যা বলছি। রেসিডুয়াল সয়েল, সো হোয়াট ইজ রেসিডুয়াল সয়েল? এগুলো কিন্তু তোমাদের 1 মার্কের কোশ্চেনে আসবে, দেখবে ম্যাকআউটে। সো রাইট ডাউন, সয়েল দ্যাট আর ডিপোজিটেড, সয়েল দ্যাট, সয়েল, সয়েলস করো, সয়েলস দ্যাট আর ডিপোজিটেড, ডিপোজিটেড at its place of origin, place of origin is known as residual soil. নাও এখানে আমি যেটা লিখলাম তোমাদেরকে ধ্যান দিতে হবে, কিসে কনফিউজিং টার্ম কিন্তু এর পরে আসবে। সয়েল দ্যাট আর ডিপোজিটেড অ্যাট ইটস প্লেস অফ অরিজিন, যেখানে মাটিটা তৈরি হলো বা যেখানে হলো ওখানেই কিন্তু সেটা সয়েল ফর্মেশন হচ্ছে, ওই টাইপ অফ সয়েলকে আমরা বলবো রেসিডুয়াল সয়েল। এখানে ট্রান্সপোর্ট হয়ে অন্য কোথাও যাচ্ছে না, তো এই জিনিস, এই টাইপের সয়েলকে আমরা কি বলবো, না রেসিডুয়াল সয়েল। জাস্ট মনে রাখবে এইটা, প্লেস অফ অরিজিনে যেটা পড়ে থাকবে, যেখানে ডিপোজিট হচ্ছে কোথায়, না ডিপোজিটেড অ্যাট ইটস প্লেস অফ অরিজিন, যেখানে তৈরি হচ্ছে সেখানেই তোমার, যেখানেই উৎপত্তি সেখানেই থেকে যাচ্ছে, এই টাইপের সয়েলকে আমরা বলবো রেসিডুয়াল। রাইট, রেসিডুয়াল মানে কি, রেসিডেন্সিয়াল থেকে রেসিডিয়াল মনে রাখবে। রেসিডিয়াল মানে হচ্ছে তোমার লোকাল, মানে যেখানে তৈরি হচ্ছে সেখানেই থাকবে। আচ্ছা, এই সয়েলের কিন্তু আর একটা নাম আছে, ঠিক আছে? ইট ইজ অলসো নোন অ্যাজ, ইট ইজ অলসো নোন অ্যাজ, রাইট ডাউন, ইট ইজ অলসো, অলসো নোন অ্যাজ, ইট ইজ অলসো নোন অ্যাজ সেডেন্টারি। খুব ধ্যান দিয়ে লিখবে কিন্তু, সেডেন্টারি সয়েল। নাও এটাও কিন্তু খুব কনফিউজিং, অনেক সময় যখন এক্সামে চলে আসে তখন কোথায় গন্ডগোল লাগবে আমি তোমাদেরকে বলবো, জাস্ট এটা লিখে নাও, তারপরে বুঝতে পারবে। সেডেন্টারি সয়েল, এই সেডেন্টারি সয়েল মানেই হচ্ছে রেসিডুয়াল সয়েল। তো রেসিডুয়াল সয়েল এবং সেডেন্টারি সয়েল মানে হচ্ছে যেখানে সয়েলের উৎপত্তি সেইখানেই থাকবে, তাকে আমরা কি বলবো, না রেসিডুয়াল সয়েল বা সেডেন্টারি সয়েল। রাইট ডাউন, ওকে ফাইন। নেক্সট সয়েলটা লিখো, ট্রান্সপোর্টেড, transported or sedimentary soil. So transported soil বা sedimentary soil যেটা, এই সয়েলটা কি, রাইট ডাউন, soil, let me change the color, soil or soils that are transported from its place of origin, place of origin or away from, away from its place of origin,
is known as transported soil, transported soil or sedimentary soil, sedimentary। এবার বুঝতে পারছো কোন জায়গাতে আমি কনফিউশনের কথা বলছিলাম? আমি তোমাদের এই জন্যই বলছিলাম, এই যে ট্রান্সপোর্টেড সয়েল আছে এটাকে আবার কি বলা হয়, যে সেডিমেন্টারি সয়েল বলে। আগেরটাকে কি বলেছিল, সেডেন্টারি সয়েল। ওটা কিন্তু সেডিমেন্টারি ছিল না, ওটা ছিল সেডেন্টারি। আর এটা হচ্ছে সেডিমেন্টারি। সেডিমেন্টারি সয়েল কোনটা, যে সয়েলগুলো তোমার উৎপত্তি হলো এবং সেটা ফার অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন কোনো একটা জায়গায় গিয়ে ট্রান্সপোর্ট হয়ে গিয়ে সেখানে গিয়ে লেয়ার বাই লেয়ার জমা হয়ে যে সয়েলটা তৈরি করে বা যে তোমার এটা তৈরি করবে, লেয়ারটা তৈরি করবে, সেটাকে আমরা বলছি সেডেন্টারি সয়েল। ওকে, তো এখানে লিখে নাও সেডেন্টারি সয়েল। সো কনফিউশন কোথায় হবে, তোমাকে যখন ট্রান্সপোর্টেড বললে তো বোঝাই যায়, কিন্তু যখন সেডিমেন্টারি বলবে তখন কনফিউশনটা আসবে যে এটা প্লেস অফ অরিজিনেই হয় না আবার অন্য কোথাও ট্রান্সপোর্ট হয়। তো সেডিমেন্টারি মানে হচ্ছে অন্য কোথাও গিয়ে সেটেল হবে, আর যেটা সেডেন্টারি সেটা ওই ওই জায়গাতেই থাকবে। তো এই কনফিউশনটা তোমরা একটু লক্ষ্য রাখবে, রাইট। নাও সয়েলকে ডিফারেন্ট ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন নাম দেওয়া হয়েছে সয়েলের, এবং সেগুলো কিভাবে নাম দেওয়া হয়েছে, কার বেসিসে দেওয়া হয়েছে আমি বলে দিই। সো রাইট ডাউন, সয়েলের যেটা বেসড অন, বেসড অন ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন এজেন্ট, বেসড অন ট্রান্সপোর্টেশন এজেন্ট, ট্রান্সপোর্টেশন এজেন্টস। এক নাম্বার, সয়েলকে ডিফারেন্ট ভাগে ভাগ করা আছে। সয়েল, এখানে এটাই লিখো ভালো করে, বেসড অন ট্রান্সপোর্টেশন এজেন্টস, সয়েল টাইপ। ওকে, এক নাম্বার লিখো, এক নাম্বার লিখো, আমি কালার চেঞ্জ করি। ওকে, রাইট ডাউন। এয়ার, যদি এয়ার বা উইন্ড, বাতাস দিয়ে বা বাতাসের দ্বারা যদি সেই সয়েল পার্টিকেলগুলোকে ট্রান্সপোর্ট হয়ে অন্য জায়গায় নিয়ে যায়, তো সেই জিনিসটাকে আমরা বলছি বেসড অন দ্য ট্রান্সপোর্টেশন এজেন্ট। যেমন যদি বাতাস কিংবা এয়ার, এয়ার বা বাতাস যেটা বলি আমরা, তাহলে আমরা সেই সয়েলকে বলবো এওলিয়ান সয়েল, AEOLIAN, এওলিয়ান সয়েল বা এওলিয়ান ডিপোজিট। দেখো এটা কিভাবে ভাই হয়, এটা হয় ধরো তুমি সাহারা মরুভূমি চলে যাও বা রাজস্থানের দিকে চলে যাও, তো মরুভূমিতে যে ঝড় হয়, যে ঝড় হওয়ার সময় কি হয় না, সব বাতাসের সঙ্গে অনেক ধূলিকণা চলে আসে, ডাস্ট পার্টিকেল আসে, সেগুলো স্যান্ড হতে পারে, গ্র্যাভেল হতে পারে, বা অন্য কোনো পার্টিকেল হতে পারে, অর্গানিক পার্টিকেল হতে পারে। তো সেই জিনিসগুলো উড়ে গিয়ে অন্য একটা জায়গায় পড়ে এবং সেখানে একটা স্যান্ডের একটা লেয়ার তৈরি করে। বা কোনো একটা ঝোপঝাড়ে বাধা পেলো, তো সেই ঝোপঝাড়টাকে ঝোপঝাড়ের ওপরেই, ধরো যে ঝোপঝাড়ের ওপরেই কি হয়, সেগুলো জমতে জমতে একটা এরকম একটা মাটির বানালো। তো এই টাইপের যে সয়েলগুলো হয় একে আমরা বলছি এওলাইন ডিপোজিট বা এওলাইন সয়েল। এই এওলাইন ডিপোজিটের উদাহরণ যদি আমি বলি, তো এক্সাম্পল হিসাবে লিখো যে স্যান্ড ডিউন, DUNE, ঠিক আছে। স্যান্ড ডিউন মানে এই টাইপের স্যান্ড জমা হয়ে যেগুলো তৈরি হয়, একে বলা হয় লোয়েস বলে, বা আরেকটা বলা হয় লোয়েস। লোয়েস এটা সাধারণত সিল্ট মানে স্যান্ড পার্টিকেলের থেকে আরও ছোট পার্টিকেল দিয়ে তৈরি কোনো লেয়ার, সয়েলের লেয়ার, এটাকে বলা হয় তোমার লোয়েস বলা হয়। তো স্যান্ড ডিউন, লোয়েস এগুলো হচ্ছে তোমার এক্সাম্পলের এয়ার বা উইন্ড বা এওলাইন সয়েলের তোমার এক্সাম্পল। ওকে, নাও এর কি বৈশিষ্ট্য কি আছে, না এর বৈশিষ্ট্য হচ্ছে, প্রপার্টি লেখো যে এদের পার্টিকেল সাইজগুলো কিন্তু, ও পার্টিকেল সাইজ ইজ সেম, প্রত্যেকটা পার্টিকেল সাইজ কিন্তু এখানে সেম হয়, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে একটা জিনিস হয় যে পারমিয়াবিলিটি অনেক বেশি হয়, ঠিক আছে। সো পারমিয়াবিলিটি এটাও লিখে রাখো যে পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি স্যার এটা আবার কি জিনিস, পারমিয়াবিলিটি অনেক বেশি, পারমিয়াবিলিটি ইজ মোর, MORE। সো এটা আবার কি স্যার, পারমিয়াবিলিটি মানে হচ্ছে যে ভয়েড অনেক বেশি হবে এবং তার ভেতরে জল যাবে, মানে ভালোভাবে জল পাস করতে পারবে, এই জিনিসটাকে পারমিয়াবিলিটি বলা হয়। পারমিয়াবিলিটি মানে কিছুই না, যে সয়েলের ভেতর দিয়ে জল পাস করার ক্ষমতা, সেই অ্যাবিলিটি, ওটাকে বলা হয় তোমার এখানে পারমিয়াবিলিটি। নাও নেক্সট, যদি নেক্সট লিখো, নেক্সট হলো 2 নম্বর ওয়াটার। যদি সেটা মিডিয়ামটা যদি কোনো ওয়াটার হয়, যদি ওয়াটারের থ্রু দিয়ে যদি সেটা ট্রান্সপোর্ট হয়, তাহলে সেটা কি হতে পারে। তো ওয়াটার তো একরকম নেই রে ভাই, অনেক জায়গায় অনেক রকম ওয়াটার আছে। এক, যদি লেকের মধ্যে যদি ওয়াটার থাকে তো লেক ওয়াটার,
যদি সেটা রানিং ওয়াটার হয়, রানিং ওয়াটার কোথায় পাওয়া যায়? রানিং ওয়াটার মানে হচ্ছে তোমার রিভার। যদি সেটা কোনো মেরিন ওয়াটার হয়, মেরিন মানে সমুদ্রের ওয়াটার, তাহলে সেক্ষেত্রে কী ধরনের সয়েলের নাম দেবো? লেক মানে হচ্ছে হয়তো ওয়াটারে ট্রান্সপোর্ট হয়ে এসে কোনো রিভারে, সরি, কোনো লেকে জমা হলো। তো হ্রদে জমা হবে যখন, তখন লেয়ার বাই লেয়ার যে সয়েলটা ফর্মেশন হবে, সেই জিনিসটাকে আমরা বলবো ল্যাকস্ট্রেইন সয়েল। তাকে কি বলবো? এই লেকে যদি ফর্মেশন হয়, যে ওয়াটার, লেক ওয়াটারের দ্বারা যদি হয়, তাহলে আমরা তাকে বলবো ল্যাকস্ট্রেইন সয়েল। ল্যাকস্ট্রেইন, TRINE সয়েল। যেমন ধরো উদাহরণ হিসাবে লিখে নাও ভার্বড ক্লে, VARBD, ভার্বড ক্লে। 2 নম্বর হচ্ছে তোমার রানিং ওয়াটার। রানিং ওয়াটার মানে কি? রিভার। তো এটার নাম দেওয়া হয়েছে তোমার কি, এখানে লিখে রাখো, রানিং ওয়াটার মানে হচ্ছে তোমার রিভার। তো রিভারের ফলে কি হয়, অনেক নুড়ি পাথর যেগুলো তোমার ভেসে আসে, যেগুলো ওই জল নিয়ে আসে, সেই জিনিসগুলো কোনো একটা জায়গায় ডিপোজিশন হওয়ার ফলে যে সয়েলটা, অর্গানিক ইনঅর্গানিক সব কিছু মিশিয়ে যে সয়েলটা বানায়, তাকে আমরা কি বলবো না অ্যালুভিয়াল সয়েল বলবো। তো রানিং ওয়াটারের জন্য যে সয়েলটা তৈরি হয়, তাকে আমরা কি বলবো না অ্যালুভিয়াল, ALLVIAL, অ্যালুভিয়াল সয়েল। ঠিক আছে, এটাকে আমরা বলবো অ্যালুভিয়াল সয়েল, রাইট। এবার আরেকটা হচ্ছে কি মেরিন ওয়াটার। মেরিন ওয়াটার মানে হচ্ছে সমুদ্রের জলে বা সি ওয়াটার যেটাকে আমরা বলছি। তো মেরিন ওয়াটারের ক্ষেত্রে কি তৈরি হয় না, মেরিন, একদম সমুদ্রের যে নিচে যে ক্লেগুলো জমা হয়, তাকে আমরা বলছি মেরিন ক্লে। হ্যাঁ, এটাকে বলা যায়। তো মেরিন ওয়াটারের ক্ষেত্রে হলো মেরিন ক্লে। আবার কি রানিং ওয়াটারের জন্য হলো অ্যালুভিয়াল সয়েল, এবং লেক ওয়াটারের জন্য হলো ভার্বড ক্লে। এবার এর মধ্যে আরও এক্সাম্পল আমি লিখব, যেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল যেটা আছে, এই অ্যালুভিয়াল সয়েলের একটা এক্সাম্পল হিসাবে লিখতে পারো তুমি। সো এখানে সেখানে আমি নিচের দিকে লিখে দিচ্ছি যে অ্যালুভিয়াল সয়েল যেটা। সো অ্যালুভিয়াল সয়েলের এক্সাম্পল হিসাবে লিখো, যে অ্যালুভিয়াল সয়েলের এক্সাম্পল লিখো লোমি সয়েল। লোমি সয়েল, LOAMY, লোমি সয়েল। এই লোমি সয়েলের ডেফিনেশন আমি পরে লিখে দিচ্ছি তোমাদের, আগে লিখে নাও এটা। অ্যালুভিয়াল সয়েলের এক্সাম্পল হচ্ছে লোমি সয়েল। বেসিক্যালি যেগুলো রানিং ওয়াটার বা রিভারের থ্রু দিয়ে যেগুলো তৈরি হয়, সেগুলোকে তোমার লোমি সয়েল বলে, ওকে, বা অ্যালুভিয়াল সয়েল বলে, ওকে। এটাকে আবার ফ্লুভিয়াল সয়েলও বলে, এটাকে আবার ফ্লুভিয়ালও বলে। সো এই জিনিসগুলো মনে রাখবে, কারণ এগুলো থেকেই ভালো ভালো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন করে যে ফ্লুভিয়াল সয়েল কাকে বলে। সো ফ্লুভিয়াল সয়েল মানে হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, এবং এগুলো লোমি সয়েল, ঠিক আছে। নেক্সট এর পরে লেখো তোমার গ্লেশিয়ার্স। যদি গ্লেশিয়ার দ্বারা যদি সয়েল ফরমেশন হয়, 3 নম্বর হচ্ছে যদি গ্লেশিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টেশন হয়, যেমন গ্লেশিয়ার মানে কি না হিমালয়ান এরিয়া বা যেসব জায়গা থেকে বরফ গলা জল এবং তার সঙ্গে বরফের টুকরো যদি একসঙ্গে ভেসে আসে, তো সেই রকম জলে বা সেই রকম প্রবাহে যদি তোমার পাথরগুলো ভেঙে ভেঙে তার সঙ্গে গড়িয়ে গড়িয়ে আসে জলের ভেতরে, তাহলে সেইগুলো দ্বারা বা সেইগুলো জমা হয়ে যে সয়েলটা ফর্ম করে, তাকে আমরা বলি যে গ্লেশিয়ার ডিপোজিটস। সো গ্লেশিয়ার দ্বারা কি হয় না গ্লেশিয়ার ডিপোজিট হয়, গ্লেশিয়ার ডিপোজিট, ওকে। সো গ্লেশিয়ার ডিপোজিট এগুলো কি কি হতে পারে, এক্সাম্পল লিখে নাও, যে ড্রিফট বলা হয় একটা, বা টিল বলে, TILL, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ওয়েল গ্রেডেড সয়েল হয়, খুব ভালো গ্রেডেড, মানে সব রকমের ছোট পাথর, বড় পাথর, ছোট পার্টিকেল, বড় পার্টিকেল, সব রকমের থেকে একটা ওয়েল গ্রেডেড সয়েল, এবং এর বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। সো এটা একটা ওয়েল গ্রেডেড সয়েল, রাইট। এই ইনফরমেশানগুলো একটু লিখে রাখো। আর হচ্ছে গ্র্যাভিটির জন্য হতে পারে, আর একটা কি হতে পারে না গ্র্যাভিটির জন্য সয়েল ট্রান্সপোর্ট হয়ে অন্য কোথাও যেতে পারে, গ্র্যাভিটির জন্য গড়িয়ে গড়িয়ে হয়তো অন্য কোথাও চলে গেল। সো যেসব সয়েলগুলো দ্য সয়েল ফর্ম ডিউ টু দ্য গ্র্যাভিটি, তো রাইট ডাউন সয়েল ফর্মড ডিউ টু গ্র্যাভিটি, soil formed due to gravity is called colluvial। ভাই এবার তোমাদের মাথা গোলাবে যে ভাই কি বলছেন স্যার, একবার ফ্লুভিয়াল, একবার অ্যালুভিয়াল, একবার কল্লুভিয়াল, কি বলছেন এসব। ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোর নামগুলো প্রায় কাছাকাছি, তো এই জন্য তোমাদের ট্রিক নিজেই বানাতে হবে। আমিও এগুলো তোমার মানে ট্রিক বানিয়ে মুখস্থ করেছিলাম। এই কল্লুভিয়াল জিনিসটা আবার কি, আমি জায়গা পাচ্ছি না এখানে, আমি ক্লিন করব তারপর আবার লিখবো। সয়েল ফর্মড ডিউ টু দ্য গ্র্যাভিটি
ইজ কল্ড অ্যাজ দ্য কল্লুভিয়াল। তো কল্লুভিয়াল সয়েল কাকে বলছে? তো গ্র্যাভিটি থ্রু দিয়ে যেসব সয়েলগুলো তৈরি হয় সেই জিনিসগুলোকে আমরা বলি যে কল্লুভিয়াল সয়েল। এটার নাম আবার ইল্লুভিয়ালও বলে, ঠিক আছে? সো কল্লুভিয়াল সয়েলের এখানে লিখে নেবো যে কল্লুভিয়াল অর ইল্লুভিয়াল, ELLUVIAL, ইল্লুভিয়াল সয়েল। সো কল্লুভিয়াল সয়েল আর ইল্লুভিয়াল সয়েল এক্সাম্পল হচ্ছে, তোমার এখানে লিখো, এক্সাম্পল হচ্ছে টেলাস, TAULUS, টেলাস বলা হয়, টেলাস সয়েল যেগুলো, এগুলোকে বলা হয় গ্র্যাভিটি সয়েল। তো এগুলোও কিন্তু ওয়েল গ্রেডেড সয়েল হয়, ওয়েল গ্রেডেড সয়েল হয়। আর এগুলো কি না, নো সেগ্রিগেশন, এতে কোনো সেগ্রিগেশন করা যায় না, তো নো সেগ্রিগেশন। ওকে, সো এগুলো হলো কি না কল্লুভিয়াল, অ্যালুভিয়াল, কল্লুভিয়াল অ্যান্ড ইল্লুভিয়াল, এগুলোকে বলা হয় দ্বারা গ্র্যাভিটি দ্বারা ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে? নাও এগুলো হলো বিভিন্ন টাইপ অফ সয়েল যেগুলো বেসড অন দ্য ট্রান্সপোর্টেশন এজেন্ট, মানে সেটা যদি গ্র্যাভিটি দ্বারা ট্রান্সপোর্ট হয় তাহলে একরকম নাম, সেটা যদি জল দ্বারা ট্রান্সপোর্ট হয় তো একরকম নাম, সেটা যদি বাতাস দিয়ে ট্রান্সপোর্ট হয় তাহলে আর এক রকম নাম। এবং কিছু কিছু আরও সয়েল আছে যে সয়েলগুলো আমাদের ইন্ডিয়ান এতে ইউজ করা হয়, নামগুলো ইউজ করা হয়, তো সেই সবগুলোর ব্যাপারেও একটু আমি লিখে দিচ্ছি, তারপরে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। তো আর কিছুক্ষণ আমরা এই জিনিসগুলো লিখে নেব, বেশ কিছু ইম্পর্টেন্ট সয়েল আছে, সেই সয়েলগুলোর ব্যাপারে একটু একটু করে লিখে নেব। নাও ফিল্ড টার্মিনোলজির ক্ষেত্রে এই সয়েলগুলোর নাম প্রায় মুখে আসবে সয়েল মেকানিক্স পড়ার সময়, তো রাইট ডাউন। লোমি, দেখো আমি পড়াই, ডিটেলসে পড়াই, এরকমভাবে মানে উল্টো পাল্টাভাবে একটু আধটু করে পড়াশোনা করে কিছু হয় না, যেটা পড়বে ভালো করে পড়বে তোমার নলেজ বাড়বে। সো লোমি সয়েল, লোমি সয়েল কাকে বলছে? এটা হচ্ছে মিক্সচার, মিক্সচার অফ, এর সঙ্গে কি থাকবে? স্যান্ড থাকবে, সিল্ট থাকবে, আর থাকবে কি না ক্লে থাকবে, উইথ কি থাকবে না ইকুয়াল প্রপোর্শন, ইকুয়াল প্রপোর্শন, রাইট, ইকুয়াল প্রপোর্শনে থাকবে। ইকুয়াল প্রপোর্শন মানে কি না, স্যান্ড যতটা থাকবে তার সঙ্গে থাকবে তোমার সিল্টও ততটাই থাকবে, এবং তার সঙ্গে ক্লে থাকবে সেম। তো এটা মনে রাখার জন্য আমি মনে রাখতাম SSC, ঠিক আছে? ইকুয়াল প্রপোর্শনে যদি থাকে তাহলে তাকে আমরা কি বলবো? লোমি সয়েল। আর এই লোমি সয়েলের ক্ষেত্রে লিখে রাখো যে এটা কি কি জাতীয় সয়েল, না এটা হচ্ছে অ্যালুভিয়াল জাতীয় সয়েল। সো এটা কি না টাইপ অফ, এটা একটা টাইপ অফ অ্যালুভিয়াল সয়েল, অ্যালুভিয়াল সয়েল। ওকে, তো টাইপ অফ অ্যালুভিয়াল সয়েল। আর এই সয়েলটা অ্যাকচুয়ালি যদি পার্সেন্টেজগুলো আলাদা আলাদা হয়, ধরো এটা 10%, এটা ধরো 40% আছে, আর এটা ধরো 50%, তাহলে কিন্তু আমরা এই সয়েলটাকে আমরা লোমি সয়েল বলতে পারবো না। সবগুলো যদি তোমার সমান সমান থাকে তাহলে এটা ধরো 33.33%, এটাও 33.33%, এরকম করে যদি প্রত্যেকটা ইকুয়াল পার্সেন্টেজে থাকে তাহলে তাকে আমরা বলবো কি না লোমি সয়েল। নাও অ্যাজ, রাইট ডাউন, এরপরে লিখবে, এখনও শেষ হয়নি। সো এরপরে তোমরা লিখো যে অ্যাজ, এরপরে লিখবে অ্যাজ স্যান্ড সিল্ট ক্লে ইজ ইন ইকুয়াল প্রপোর্শন, অ্যাজ স্যান্ড সিল্ট ক্লে ইজ ইন ইকুয়াল প্রপোর্শন, ইকুয়াল প্রপোর্শন। ওকে, আর একটা কি না লোমি সয়েল, যেটা এই লোমি সয়েলটা বেসিক্যালি বেস্ট ফর, বেস্ট ফর এগ্রিকালচার পারপাস, এগ্রিকালচার পারপাস। ওকে, সো লোমি সয়েলে কিন্তু ভালো চাষ হয়, এই জন্য দেখবে যখন কোনো একটা মাঠের ওপর দিয়ে বন্যার জল বয়ে চলে যায়, তো বন্যার জলে কি থাকে? প্রচুর পরিমাণে এই লোমি সয়েল থাকে, এবং সেগুলো যখন ডিপোজিট হয় তখন দেখবে সেই জায়গাতে খুব চাষবাস খুবই ভালো হয়। তো নদীর ধারের যে জমিগুলো হয় ওগুলো খুব উর্বর জমি হয়, ঠিক আছে? এটা একটা জেনারেল কনসেপ্ট, রাইট? রাইট ডাউন সেকেন্ড আর একটা সয়েল যেটাকে আমরা বলছি ভার্বড ক্লে। একটু আগে আমরা ওর ব্যাপারে জানছিলাম যে ভার্বড ক্লে আবার কী জিনিস, ভার্বড ক্লে। সো ভার্বড ক্লে এর খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, যে এটা সাধারণত তোমার লেকে পাওয়া যায়, লেকে ফর্মেশন হয়। কোথায় হয় না লেকের মধ্যে ফর্মেশন হয়, আমরা দেখলাম এটা ওয়ান টাইপ অফ লেকুস্ট্রিন সয়েল। না লেকুস্ট্রিন সয়েল এটা কিভাবে ফর্মেশন হয় না, কোনো একটা জায়গা থেকে তোমার বৃষ্টির সময় জলগুলো গড়িয়ে গড়িয়ে এসে যখন পড়ে তখন কি হয় না
বারবার এখানে জমা হয়ে এসে জল ধুয়ে এসে সেই ঘোলা জল এখানে জমা হলো, আবার সেই ঘোলা জলটা কিছুদিন পরে কি হয় যে ওই পরিষ্কার হয়ে যায়, তার মধ্যে যে সয়েল পার্টিকেলগুলো থাকে সেগুলো জমে যায় নিচে লেয়ার বাই লেয়ার। তো প্রথমে যেটা ভারী সেটা আগে, তারপরে স্যান্ড, তারপরে সিল্ট, তারপরে ক্লে। তারপরে কি হয়, আবার আর অনেক দিন আবার পর আবার বৃষ্টি হলো, আবার ধুয়ে মুছে এসে আবার এখানে জল জমা হলো, আবার কি হয় ওই জলটা কিছুক্ষণে আবার স্যান্ড, তারপরে সিল্ড, প্রথমে হবে স্যান্ড, তারপরে সিল্ড, তারপরে ক্লে। তো প্রথমে হচ্ছে স্যান্ড, তারপরে হচ্ছে সিল্ড, তারপরে ক্লে। এই স্যান্ড সিল্ড ক্লে, স্যান্ড সিল্ড ক্লে, এইভাবে কি হয় একটা লেয়ার তৈরি হয়, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার একটা সয়েল তৈরি হয়। এই সয়েলটাকে আমরা বলছি ভার্বড ক্লে। ওকে, এটা কোথায় তৈরি হয় না লেকে তৈরি হয়। সো রাইট ডাউন, এখানে লিখে নাও, ডেফিনেশনটা লিখে নাও। এ থিন layers of clay and silt exist in alternative বা alternate layer, ওকে, ইন লেক। ওকে, এটাকে আমরা বলবো কি না ভার্বড ক্লে। সো এ থিন লেয়ার of clay and silt exist in alternate layer in a lake is called verbed clay, is called verbed clay, right? নাইস। সো এর কিছু বৈশিষ্ট্য লিখে নাও, প্রপার্টিও লিখে নাও ভার্ব ক্লিয়ার মধ্যে। এক নম্বর প্রপার্টি লিখো, ওখানে আমি ক্লিয়ার করলাম। এক নম্বর প্রপার্টি এখানে লিখো, এটা পোরলি গ্রেডেড সয়েল, এটা খুব একটা ভালো কোয়ালিটির সয়েল নয়, ঠিক আছে? তো এটাকে বলা হয় পোরলি গ্রেডেড সয়েল বলে। দু নম্বর জিনিস এখানে লিখো, এটাকে বলা হয় ইউনিফর্মলি গ্রেডেড। ইউনিফর্মলি গ্রেডেড মানে কি, একই ধরনের সবই ইউনিফর্ম গ্রেডেড সয়েল থাকে, পার্টিকেল থাকে, ঠিক আছে? নাও নেক্সট আরেকটা সয়েল আছে, যে সয়েলটা আমরা জানবো সেটাকে নাম লিখো মোরাম। সো মোরাম জিনিসটা কি, MOURUM। সো মোরাম ওয়ান টাইপ অফ সয়েল, লাল মাটি, যেটা সাধারণত কি হয় না, ইট ইজ মিক্সচার অফ গ্রাভেল প্লাস ক্লে। ওকে, ইট ইজ এ মিক্সচার অফ গ্রাভেল প্লাস ক্লে। এটা আরও কিছু প্রপার্টি লিখে নাও, যে বেস্ট ফর, আচ্ছা, সুইটেবল বেস্ট সুইটেবল ফর বেস্ট সুইটেবল ফর WBM, ওয়াটারবার্ন ম্যাকাডাম রোড, যেগুলো WBM রোড। আর একটা কি, ইন রুরাল এরিয়াতে যারা রাস্তার মোরামের রাস্তা বানায় না, ওই রাস্তাগুলো। তো এর মধ্যে কি থাকে, এক থাকে রেড গ্ল্যাভেল থাকে, আর গ্ল্যাভেল থাকে আর রেড ক্লে থাকে, এটা রেড ক্লে। এই দুটোর কম্বিনেশনে তৈরি হয় মোরাম। আর এটা এটা দিয়ে তোমার যেটা আহ, মানে ওয়াটার বন্ড ম্যাকাডাম রোড যেগুলো, সেগুলো আমরা WBM রোড বানাতে কাজে লাগে। ওকে, নাও আর একটা জিনিসে ইউজ করা যেতে পারে, যেটা হচ্ছে সাবগ্রেডের বেস্ট ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করা হয়। ফর সাবগ্রেড, আমরা যখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন আমরা জানি যে রাস্তার লেয়ার, যে রাস্তার যখন বানাই তখন ফ্লেক্সিবল পেমেন্টের একদম সব থেকে লোয়েস্ট যেটা, সেটা হচ্ছে সাবগ্রেড লেয়ার তৈরি করতে হয়। তো সেই সাবগ্রেড লেয়ার বানানোর সময় তোমার এগুলো এই মোরামকে ইউজ করতে পারো, ঠিক আছে? সাবগ্রেড বেস্ট ম্যাটেরিয়াল, ফর সাবগ্রেড বেস্ট ম্যাটেরিয়াল, এটা হিসাবে ইউজ করতে পারো। ওকে, তো মোরামের ব্যাপারটা জানলাম। নাও মোস্ট ইম্পর্টেন্ট আর একটা সয়েল আছে, যার না যেটাকে ডিসকাস না করলেই নয়, সেটাকে আমরা বলছি যে বেন্টোনাইট, সরি, ব্ল্যাক কটন সয়েল। সো গো টু ব্ল্যাক কটন সয়েল, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল। এটা খুব ডেঞ্জারাস সয়েল, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার একে ভয় করে। যে সাইটে কনস্ট্রাকশন হবে এবং যেখানে তোমার এই ব্ল্যাক কটন টাইপের সয়েল থাকবে, সেখানে কিন্তু ইঞ্জিনিয়ার ভয় খেয়ে যায় যে ওটার খুব বেশি পরিমাণে সোয়েলিং এবং সিঙ্কেজ হয়। মানে জল পেলে মাটি বেড়ে যায়, আবার জল শুকিয়ে গেলে সেটা আবার ফেটে যায় মাটি, এবং ছোট হয়ে যায় ভলিউমে। তো এটাকে বলা হয় ব্ল্যাক কাটন সয়েল। সো ব্ল্যাক কাটন সয়েলের বৈশিষ্ট্যগুলো আমি সুন্দর করে লিখছি। এগুলো তোমাদের 5 মার্কসের ডেসক্রিপশানে আসতে পারে, বা 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে, বা 1 নম্বরের কোশ্চেনে আসতে পারে, হোয়াট ইজ ব্ল্যাক কাটন সয়েল। সো রাইট ডাউন, ব্ল্যাক, ব্ল্যাক ইন কালার, ইট ইজ ব্ল্যাক ইন কালার, ঠিক আছে?
বেস্ট ফর কটন ক্রপ, কটন চাষ করার জন্য এটা বেস্ট। আমি যখন হায়দ্রাবাদে ছিলাম ওখানের মাটি কিন্তু প্রায় এই ব্ল্যাক কটন সয়েল ম্যাক্সিমাম, এবং সেখানে কিন্তু এই কটন চাষটাও আমি দেখেছি ওখানে, ঠিক আছে, হায়দ্রাবাদের রাঙ্গারেড্ডি ডিস্ট্রিক্টের ওইদিকে যখন আমি ছিলাম তখন এগুলো দেখেছিলাম। নাও নেক্সট হচ্ছে তোমার এটার মধ্যে সোয়েলিং, ইট হ্যাজ, রাইট ডাউন, ইট হ্যাজ হাই সোয়েলিং, ওকে, এটাকে বলা হয় সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ, সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ প্রপার্টি, ওকে, it has a high swelling and shrinkage properties. সোয়েলিং এবং এই সিঙ্কেজ ব্যাপারটা কি? সোয়েলিং এন্ড সিঙ্কেজ মানে হচ্ছে যখন জল পাবে তখন তার ভলিউম বেড়ে যাবে, একে বলা হচ্ছে তোমার সোয়েলিং। আর যখন জলটা শুকিয়ে যাবে তখন তার ভলিউম, সয়েলের ভলিউম কমে যাবে, একে বলা হয় সিঙ্কেজ। আর এই সোয়েলিং আর সিঙ্কেজটা হয় কেন? কেননা মন্টিমোরিলানাইট বলে একটা মিনারেল থাকে, আর ওই মিনারেলের জন্য এই সোয়েলিং সিঙ্কেজ প্রপার্টিটা অনেক বেশি ইফেক্ট করে। তো মিনারেলটার নাম লিখে নাও, যাকে আমরা বলি মন্ট মোরিলোনাইট, মন্টমোরিলোনাইট মিনারেল। সো এই মিনারেলের জন্যই তোমার সোয়েলিং অ্যান্ড যে সিঙ্কেজ সেটা দেখা যায়। তো সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ হ্যাপেন্ড ডিউ টু, এখানে লিখে রাখবে সিঙ্কেজ হ্যাপেন্ড, HAPP, সিঙ্কেজ, সোয়েলিং অ্যান্ড সিঙ্কেজ, এটা কেটে দিলাম আমি, নোংরা হয়ে গেল জায়গাটা, যাই হোক, সিঙ্কেজ হ্যাপেন্ড। সো মন্টিমোরিয়াল মিনারেলের জন্য এটা হয়। নাও নেক্সট আরও একটা কিছু জিনিস এই ব্ল্যাক কটন সয়েলের ব্যাপারে লিখে রাখো, প্রপার্টিজ আর একটা লিখে রাখো, যেটা হচ্ছে তোমার হাইলি কম্প্রেসেবল, এটা খুবই কম্প্রেস করা যায়, ঠিক আছে, হাইলি কম্প্রেসেবল। এবং আরও একটা জিনিস লেখা যায়, এর বিয়ারিং এবং শেয়ারিং স্ট্রেংথ, বিয়ারিং স্ট্রেংথ, বিয়ারিং অ্যান্ড শেয়ারিং স্ট্রেংথ, শেয়ার স্ট্রেংথ দুটোই কিন্তু কম, বিয়ারিং স্ট্রেংথ এবং শেয়ারিং স্ট্রেংথ দুটোই কিন্তু কম, ঠিক আছে। এটা তৈরি কোথা থেকে হয়? এটা তৈরি হয় তোমার রেসিডুয়াল, ফ্রম ব্যালাস্ট, ব্যালাস্ট যে হয়, ব্যালাস্ট পাথর অর ট্র্যাপ, এই ব্যালাস্ট ট্র্যাপ এই রক থেকে এটা তৈরি হয়। এটা একটা রেসিডুয়াল সয়েল অ্যাকচুয়ালি। সো রেসিডুয়াল সয়েল যেখানে থেকে তোমার তৈরি হয় সেখানেই থেকে যায়, এবং এটা ব্যালাস্ট এবং ট্র্যাপ জাতীয় যে রক হয় সেই ব্যালাস্ট এবং ট্র্যাপ থেকেই কিন্তু এই ব্ল্যাক কটন সয়েলের জন্ম, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই তুমি যদি ইন্টারভিউ যাও তো ম্যাক্সিমাম টাইম তোমাকে এই ব্ল্যাক কটন সয়েলের ব্যাপারে জিজ্ঞাসা করা, যে ব্ল্যাক কটন সয়েলে কী কী প্রপার্টিজ আছে, ব্ল্যাক কটন সয়েলে তুমি কী ফাউন্ডেশন দেবে, কিভাবে করবে, তুমি কি সেই মাটিটা তুলে ফেলবে সেখান থেকে, না সেখানে কি করবে, এসব ইন্টারভিউ অনেক কথা মানে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, ঠিক আছে। সো ব্ল্যাক কটন সয়েলের ব্যাপারে একটু ভালো করে জেনে রাখো। নাও এর পরে আমি কিছু তোমাদের বলেছিলাম যে অর্গানিক সয়েলের ক্ষেত্রে তিনটে নাম নিয়েছিলাম আমি, এক হচ্ছে হিউমাস, এক হচ্ছে পিট, আর এক হচ্ছে মাক। তো হিউমাস, পিট, মাক, এবার অর্গানিক সয়েলের এই তিনটে ডেফিনেশন লিখে দেবো, তারপরে আমরা আর দু একটা জিনিস লেখার পরে 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমাদের এই মডিউলটা কমপ্লিট করব। রাইট, রাইট ডাউন। অর্গানিক সয়েলের মধ্যে ছিল আমাদের অর্গানিক সয়েল। তো অর্গানিক সয়েলের মধ্যে আমি দেখেছিলাম এক ছিল হিউমাস, আর ছিল পিট, আর এক ছিল তোমার হিউমাট পিস আর মাক, MUCK। নাও হিউমাস যেটা, রাইট ডাউন হিউমাস, হিউমাস মানে হচ্ছে হাফ ডিকম্পোজ, হিউমাস থেকে মনে রাখবে ডিকম্পোজড হাফ ডিকম্পোজ অর্গানিক সয়েল, অর্গানিক সয়েল। সো হাফ ডিকম্পোজ অর্গানিক সয়েল ইজ কল্ড হিউমাস, half decomposed organic matter is called as the humus, okay, so half decomposed organic matter. Now second হচ্ছে কি, যেমন এটা কেমন হয় একটু একটা প্রপার্টি জাস্ট লিখে রাখো এখানে, এটা বেসিক্যালি পাউডারি ইন ফর্ম বা অ্যামরফারাস টাইপের হয়, ঠিক আছে। সো অ্যামরফারাস বা অ্যামরফাস ইন নেচার, অ্যামরফাস ইন নেচার মানে কি ঝুরঝুরে টাইপের হয়ে যায়, পাউডার ফর্ম, বা এখানে পাউডার লিখে রাখো, পাউডার ফর্ম,
ওকে, রাইট। সো হাফ ডিকম্পোজ অর্গানিক সয়েল ইজ কল অ্যাজ দ্য হিউমাস আর অ্যামরফাস ইন নেচার, ওকে, বা পাউডার ফর্ম। নেক্সট লিখে রাখো এর পরেরটা, যেটা একটা আছে যেটাকে বলা হচ্ছে পিট। তো পিট মানে কি? পিট হচ্ছে ফুললি ডিকম্পোজড অর্গানিক অর্গানিক সয়েল। তো একে আমরা বলছি পিট। ওকে, নাও এরপরে চলে আসো মাক। মাক জিনিসটা কি? MUCK, এটা ওয়ান টাইপ অফ অর্গানিক সয়েল, বাট এটা ফুললি ডিকম্পোজড, এটা কিন্তু ফুললি ডিকম্পোজড অর্গানিক ম্যাটার উইথ সাম পার্ট অফ ফাইন ইনঅর্গানিক ম্যাটার। তো কিছু ইনঅর্গানিক ম্যাটার যখন ফুললি ডিকম্পোজ ম্যাটারের সঙ্গে অর্গানিক ম্যাটারের সঙ্গে জয়েন হয় তখন তাকে বলা হয় মাক। তো এগুলো গেল অর্গানিক সয়েলের তিনটে ভাগ, একটা হচ্ছে তোমার হিউমাস, একটা হচ্ছে পিট, একটা হচ্ছে মাক। ওকে, তো এগুলো হয়ে গেল অর্গানিক সয়েলের। অর্গানিক সয়েলকে কি বলা হয়? আমি যদি জিজ্ঞাসা করি, প্রথম ক্লাসে বলেছিলাম যে অর্গানিক সয়েলকে আরেকটা নাম দেওয়া হয়েছে, তাকে আমরা কি বলি? কারো মনে থাকলে দেখো, অর্গানিক সয়েলকে বলা হয় কিউমিউলোজ সয়েলও বলে। এগুলোই জিজ্ঞাসা করে, তাছাড়া কিচ্ছু নয়। কম্পিটিটিভ এক্সামে এইসব জিনিসই জিজ্ঞাসা করে। ঠিক আছে, একটু পড়াশোনা করো, রিভাইজ করো। ওকে, ফাইন। নাও লাস্ট আমি আরও একটা সয়েলের নাম নিচ্ছি, যেটাকে আমরা বলছি এরটিক সয়েল। এটা আবার কি জিনিস? এটা আবার কি জিনিস? এরটিক সয়েল মানে হচ্ছে সেই সয়েল যেটা কি সয়েল যেগুলো নন ইউনিফর্ম স্ট্রেন দেয়। তো সয়েল উইথ নন ইউনিফর্ম উইথ নন ইউনিফর্ম স্ট্রেংথ। ঠিক আছে, সয়েল উইথ নন ইউনিফর্ম স্ট্রেংথ যেগুলো, সেগুলোকে আমরা বলি সাধারণত এরটিক সয়েল। ওকে, যেমন গ্লেশিয়ার ডিপোজিটেড সয়েল, এক্সাম্পল হিসাবে লিখে নাও গ্লেশিয়ার, যেটা আমরা একটু আগে পড়লাম না, যে গ্লেশিয়ারের মাধ্যমে যে সয়েল ডিপোজিশন হয়, তো এটাকে বলা হচ্ছে গ্লেশিয়ার ডিপোজিটেড সয়েল। রাইট, তো গ্লেশিয়াল ডিপোজিটেড সয়েলের ক্ষেত্রে তোমার এরিওটিক সয়েল মানে হচ্ছে নন ইউনিফর্ম স্ট্রেন দেখা যায়। রাইট, তো এই একটা ছিল এখানে। বাস এতটুকুই। আরও অনেক কিছু ছিল যেগুলো আমি অতটা ডিসকাসে যাচ্ছি না। আর আরও একটা জিনিস আমি বলতে পারি, আর একটা লেখা যায় যে কোলাপসেবল সয়েল বলে একটা কথা হয়। ঠিক আছে, আর একটা লিখে রাখো কোলাপসেবল। কেউ এগুলো যখন জিজ্ঞাসা করবে না, আর যদি এগুলো তুমি জেনে থাকো, ইন্টারভিউ যখন তুমি একটা 10 পয়েন্ট পেয়ে যাবে, তখন তোমার মনে যে লাড্ডু ফুটবে না, তুমি বুঝতে পারবে যে স্যার যেটা বলেছিল সেটা আমার কাজে লেগে গেছে। সেটা হচ্ছে কোলাপসেবল সয়েল কোনগুলোকে বলা হয়? যেগুলো ধরো তোমার ভলিউম লস হবে। ধরো কোনো সয়েল আছে, তাতে আমি জল মিশিয়ে দিলাম, ভলিউম লুজ করে গেল, সেটাকে আমরা বলছি কোলাপসেবল সয়েল। যেমন ধরো লোয়েস বা স্যান্ডিউন, যেগুলো তোমার স্যান্ডি সয়েল টাইপের, তোর মধ্যে যদি জল মিশিয়ে দাও, তো অনেক সময় ওই লোয়েস সয়েল যেগুলো লুজ কম্প্যাক্ট সয়েল, সেগুলোতে জল মেশালেই ভলিউম লুজ করে। তো সেক্ষেত্রে একটা বলবো কোলাপসেবল সয়েল। তাহলে তার মানে কি হয়? লসেস অফ ভলিউম অফ সয়েল ডিউ টু ওয়েটিং। ঠিক আছে, ওয়েটিং অর অ্যাডিশন অফ ADDI করে দাও, অ্যাডিশন অফ ওয়াটার। ওকে, সো এটা হলো কোলাপসেবল সয়েল। সো দিস ইজ ইউর ফার্স্ট মডিউল কমপ্লিট। আমি ফার্স্ট মডিউলে যা কিছু পড়ালাম তোমাদের মডিউল 1 ম্যাকআউট সিলেবাস অনুযায়ী যতটুকু আমার আয়ত্তের মধ্যে ছিল তোমাদেরকে বললাম। আরও অনেক কিছু ডিসকাস করার ছিল, বাট আমি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বলেছি। এখানে 2 নম্বরের এবং 1 নম্বরের কোশ্চেন আসা খুবই মানে স্বাভাবিক। আর এখানে দুটো বড় কোশ্চেন আসতে পারে, সেটাও আমি বলে দিচ্ছি। এক হচ্ছে তোমার জিওলজিক্যাল সাইকেলের ব্যাপারে বলতে পারে, দুই হচ্ছে তোমার ওয়েদারিং অ্যাকশনের ব্যাপারে বলতে পারে, ওয়েদারিংটা কিভাবে হয় ওইটার ব্যাপারে। আর 3 নম্বর হচ্ছে ব্ল্যাক কটন সয়েল। ঠিক আছে, ব্ল্যাক কটন সয়েল। তো এই ব্ল্যাক কটন এগুলো সবই কিন্তু 5 মার্কের আসবে। ঠিক আছে, 15 মার্কসের আশা করো না। এখানে 5 মার্কস আর 2 মার্কসের কোশ্চেন আর 1 মার্কসের কোশ্চেন এই মডিউল থেকে আসবে। কিছু কোশ্চেন আমি পরে আবার ডিসকাস করে দেবো। আগে তোমাদের সিলেবাসটা প্রায় একটু এগিয়ে নিয়ে যায়, এখানে কোনো প্রবলেম কিছু নেই, ম্যাথমেটিক্স কিছু নেই। নাও এবার যেটা চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে মডিউল 2, যেটাকে আমরা বলছি ফিজিক্যাল প্রপার্টির মধ্যে
এবার অ্যাকচুয়াল যে 2 ফেজ ডায়াগ্রাম, 3 ফেজ ডায়াগ্রাম এখানে কিন্তু শুরু হবে এবং খুব ইন্টারেস্টিং, এবং এটাই হচ্ছে তোমার বেসিক্স অফ সয়েল মেকানিক্স। এই চ্যাপ্টারটা তুমি যদি গন্ডগোল করেছো তাহলে তুমি বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে সারা জীবন তোমার কনফিউশন থেকে যাবে। সো এই চ্যাপ্টারটাকে তোমাকে বেসিকটাকে আগে বুঝে ফেলতে হবে, ঠিক আছে? সো চলো দেরি না করে আমরা নেক্সট পার্টে চলে যাই। ক্লিক অন দ্য নেক্সট পার্ট। আর হ্যাঁ, বন্ধুদেরকে বলো যে সাবস্ক্রাইব করতে, এবং যদি তোমাদের ভালো লাগে, আমার হ্যান্ডরাইটিং বহুত বাজে, তবুও অ্যাডজাস্ট করে নিও। আর আমি যেভাবে পড়াচ্ছি নোটসটা সেভাবে বানাও। আমি অনেক কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো, দেখবে জিওটেক থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা তোমার ইউনিভার্সিটি এক্সাম বলো, সব কিছুই হবে। দেখো, আর একটা একটু মোটিভেশন দিয়ে যাই, যে মানুষের কথায় কান দেবে না, যে এই রিক্রুটমেন্ট নেই, এই নেই, ওই নেই, এই রিক্রুটমেন্ট বেরোচ্ছে না, এসব ব্যাপারে কোনো কান দেবে না। নিজের প্রিপারেশন জারি রাখো, নিজের পড়াশোনা জারি রাখো। যখন রিক্রুটমেন্ট বেরোবে তখন তুমি এক্সামিনেশন দেবে। রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোনোর পরে তুমি প্রিপারেশান স্টার্ট করাটা একটা বেকার জিনিস। তোমাকে যদি যুদ্ধে লড়াই করতে হয়, তোমাকে যদি জিততে হয়, তো তোমাকে আগে থেকেই প্রিপারেশান জারি রাখতে হবে। যখন একটা নোটিফিকেশান বেরোবে তোমাকে আরও হার্ডারভাবে আরও প্র্যাকটিস করে তোমাকে এক্সামটা দিতে হবে। তুমি যদি ওই অ আ ক খ থেকে শুরু করো নোটিফিকেশানের পরে, তুমি কোনো দিনই জিততে পারবে না। আর তুমি যেহেতু যদি কোনো এখন তোমরা সেকেন্ড ইয়ারে আছো বা থার্ড ইয়ারে আছো, তো সেকেন্ড ইয়ার থেকে তোমাদের ফাইনাল ইয়ার যেতে 2 থেকে 3 বছর টাইম পাবে। এই টাইমটাকে ইউটিলাইজ করো, কলেজে পড়াশোনা করো, টিউশন নাও, ইউটিউব চ্যানেল আছে অনেক, সেই সব অনেক স্যার ভালো ভালো পড়াশোনা মানে পড়িয়েছেন, অনেক কোচিং সেন্টার আছে, সেখানে পড়ো। বাট যেখানেই পড়ো ভাই, থরলি তুমি একটা নোটস বানাও, আদারওয়াইজ তুমি কোনো দিনই কোনো সাবজেক্টকে নিজের বাগে আনতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পার্টে। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।